এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানেও আসতে পারেন। আল্লাহ ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা। মাননীয় স্পিকার, আমি সব খাতওয়ারি বিষয়গুলো এখানে আনব না। যে বিষয়গুলোকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি সেই বিষয়গুলো এখানে আনতে চাই। বাজেট দেশের জনগণের জন্য। এখানে সকল জাতি, গোষ্ঠী, অঞ্চল সমন্বিত হবে, সম্পৃক্ত থাকবে। তবে একটা ইনসাফ ভিত্তিক বাজেট তখনই হবে যখন সমাজের পিছিয়ে পড়া অংশ এবং অঞ্চলকে অধিক গুরুত্ব দিয়ে বাজেটে সম্পৃক্ত করা হবে এবং এই বাজেটের সুফল যখন সবাই পাবে, কেউ এর সুফল থেকে বঞ্চিত হবে না। এই বাজেটে আমরা লক্ষ্য করেছি তার ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা নিয়ে অনেকেই কথা বলেছেন, আমিও আবার কথা বলছি। শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই। বিভিন্ন ধরনের অনিয়ম, অপকর্মের কারণে এটা বিশ্বের মিনিমাম স্ট্যান্ডার্ড আমাদের দেশ মেনটেন করতে পারে না। 18 কোটি মানুষের দেশে এতগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু বিশ্ব র্যাঙ্কিংকে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এখনো জায়গা করে নিতে পারিনি, বরঞ্চ দিন দিন আমরা পিছিয়ে যাচ্ছি। এর মূল কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট ভিশন নেই এবং সেই জায়গায় দক্ষতা বৃদ্ধির এবং দক্ষ লোকের সম্মান করার কোনো জায়গা নেই। বরাবরই রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের ইচ্ছা অনিচ্ছার লালন পালন করার কারণে আমাদের শিক্ষা পিছিয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবে আল্লাহ ভালো জানে। থামাতে হবে, আর পিছনের দিকে যেতে দেওয়া যাবে না। এখন একটা জায়গা থেকে শুরু করে সামনে এগিয়ে যেতে হবে। সেই শিক্ষা আমাদের দেশে বহুমাত্রিক। এখানে সাধারণ শিক্ষা আছে, কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। আবার এখানে মাদ্রাসা শিক্ষা আছে। মাদ্রাসায় আবার 2টি মৌলিক ধারা আছে, একটি আলিয়া মাদ্রাসা আর একটি কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা সরকারি কনসিডারেশনে যেটুকুই হোক আছে, কিন্তু বিশাল একটা অংশ কওমি মাদ্রাসা যারা, তাদের কোনো কনসিডারেশন এই বাজেটে নেই। অথচ সরকারের ট্রেজারিতে তারাও তো ট্যাক্স দিচ্ছে। প্রত্যেকটি নাগরিক কিন্তু পরোক্ষ এবং প্রত্যক্ষ কর পরিশোধ করে থাকে। তো তাদের তো হক আছে, তাহলে তারা কেন উপেক্ষিত হবে? হ্যাঁ, এখানে তাদের কিছু আশঙ্কা আছে। তাদের আশঙ্কা হলো সরকারি দান, অনুদান, সুবিধা যদি গ্রহণ করা হয় তাহলে এই শিক্ষা ব্যবস্থার উপরেও সরকার ইচ্ছামতো নিয়ন্ত্রণ আরোপ করবে। তখন ইসলামী শিক্ষার মৌলিকত্ব ক্ষুণ্ণ হতে পারে। যদি তাদের সম্মিলিত যে সংস্থা আছে হায়াতুল উলিয়া, তাদের সাথে বসে তাদেরকে নিশ্চয়তা দেওয়া যায় যে আপনাদের পরামর্শ মোতাবেকই এগুলা পরিচালিত হবে, আমরা জোর করে কিছুই চাপাবো না। রাষ্ট্রের ট্রেজারিতে আপনাদের হক আছে, আপনাদের হক আপনাদের হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদেরকে এই সুযোগ আপনারা সৃষ্টি করে দেন। তখন একটা রাস্তা বের হবে। আমি মনে করি তাদেরকে এই বাজেটে ইনক্লুড করা উচিত। এখন মেকানিজম কি হবে, সরকার এটা বের করে নেবে। এই ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা প্রস্তুত। আমাদের সহযোগিতা ছাড়াই যদি সরকার একা সমাধান করে বলে ধন্যবাদ দেব, অসুবিধা নেই, কাজটা হওয়া দরকার। এরপরে আমরা লক্ষ্য করলাম প্রাইমারি স্কুলের প্যারালাল সংখ্যায় যাই হোক, ইবতেদায়ী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলার কোনো অ্যাকোমোডেশন এখানে নাই, আমাদের বাজেটে নাই। তারাও শিক্ষায় কন্ট্রিবিউট করছে। আমি দাবি করব তাদেরকেও এর অন্তর্ভুক্ত করা।
নন এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ফ্যাসিস্ট আমলে বাস্তবতা থাকা সত্ত্বেও অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এটা ঠিক যে এই ধরনের বেশ কিছু প্রতিষ্ঠান থাকতেও পারে যাদের কোনো ন্যূনতম মান নেই, দেওয়ার মতো অবস্থা নেই। নিরপেক্ষভাবে নির্মোহভাবে মান যাচাই করে লাইকিং ডিসলাইকিংয়ের ভিত্তিতে নয়, কোনো এলাকা বা অঞ্চল বেদে বৈষম্য নয়, একটা কমিটি বা কমিশন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যাচাই বাছাই করে যেগুলা এমপিওভুক্ত হওয়া উচিত তাদেরকে আর ঝুলিয়ে না রেখে তাদের উপর আর জুলুম অব্যাহত থাকুক, এটা আমরা চাই না। আমরা চাই যে এটার অবসান হোক, এটার সমাধান হোক। শিক্ষা জাতির প্রতি কোনো অনুগ্রহ নয়, একটি জাতির অধিকার। এই অধিকার দেওয়ার দায়িত্ব হলো রাষ্ট্র বা সরকারের। প্রত্যেক দেশে, উন্নত দেশেও শিক্ষার দুটি পথ রয়েছে, একটি সরকারি, একটি বেসরকারি। বেসরকারিতে তারা যাবে, সরকারির চাইতে যারা উন্নত শিক্ষা আছে বলে মনে করে, যাদের অর্থ আছে, অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা যাক, অসুবিধা নেই। কিন্তু যে জনগণ সরকারি শিক্ষাটা নিতে চায় তাদেরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে সরকারের কাজ। এই ক্ষেত্রে অবশ্যই পুরা শিক্ষাটাই সরকারিকরণ হওয়ার দাবি রাখে। এই বিষয়টাও আমি সরকারকে বিবেচনায় নেওয়ার জন্য অনুরোধ করব। তবে হ্যাঁ, এবারকার বাজেটে এটা কতটুকু সম্ভব হবে এটা তারা বিবেচনা করে দেখবেন। 5 বছরের জন্যই পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে। আমরা আশা করি যে 5 বছর এটা কন্টিনিউ করবে। এর একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। জাতিকে আশ্বস্ত করা দরকার যে আমরা এইভাবে আগাতে চাচ্ছি। জাতির সামনে বিষয়টা স্পষ্ট করা দরকার। মাননীয় স্পিকার, শিক্ষায় অনগ্রসর একটা জনগোষ্ঠী আছে, তারা আমাদের অংশ, তারা এই দেশের নাগরিক। তাদের একটা অংশ বা বড় অংশ পাহাড় অঞ্চলে বসবাস করে। যোগাযোগে, স্বাস্থ্যসেবায়, শিক্ষায়, এই 3টা মৌলিক বিষয়ে তারা অনেক পিছিয়ে। এবং অনেক পিছিয়ে থাকার কারণেই পাহাড়ে অনবরত অস্থিরতা লেগেই আছে। তাদেরকে আস্থায় আনতে হবে, ন্যায্যতার ভিত্তিতে তাদের প্রাপ্য তাদের হাতে তুলে দিতে হবে, অতীতের বঞ্চনা সহ তাদের হাতে তুলে দিতে হবে। যদি এইভাবে তাদেরকে আমরা মূল ধারায় ফিরিয়ে আনতে পারি, আমরা আশা করি সেখানে দেশপ্রেমিক সেনাবাহিনীর আর কোনো সদস্যকে নিহত হতে হবে না। তারা তখন বিশ্বাস করতে শুরু করবে যে এই দেশ আমাদের সকলের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব, এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। আমরা এই বিষয়েও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্ববিদ্যালয়গুলো আমার প্রিয় দেশে কোনো মানে আসলো না, আসবে কিভাবে? বিশ্ববিদ্যালয়ে সেই রকম মানসম্মত কোনো গবেষণা নেই, গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ডও নেই, লজিস্টিকও নেই, এবং আমার ধারণা মন মানসিকতাও নেই। ইচ্ছা থাকলে তো একটা উপায় বের হয়। শিশু কান্না করলে তো মা কিছু দুধ দেয়। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি রিসার্চ বেস না হয় তাহলে চিরজীবনই আমরা একটা আমদানি নির্ভর জাতি হিসাবে থেকে যাব। আমরা যে সমস্ত ক্যাপিটাল মেশিনারি, লজিস্টিক এবং আমাদের প্রয়োজনীয় পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকি, তাকে আমদানিই করতে থাকবো আর শুধু খুঁজতে থাকবো যে কোন দেশ থেকে ভালো আমদানি করা যাবে, নাকি একদিন আমরাও রফতানি করার জন্য এই পণ্যগুলো তৈরি হব? জাতিকে যদি এই ক্ষেত্রে তৈরি করতে হয়, অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্রে পরিণত করতে হবে। এবং আমি অনুরোধ করব, শিক্ষায় যে ফান্ড দিয়েছেন যদি আরও সম্ভব হয়, আরও ফান্ড দিয়ে, স্পেশাল অ্যালোকেশন দিয়ে অন্তত 5-7টা ইউনিভার্সিটিকে স্পেশালি ডেজিগনেট করা দরকার, স্পেশাল অ্যাসাইনমেন্ট দেওয়া দরকার যে আমাদের জাতি আপনাদের কাছ থেকে এটি চায়। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে।
আমি এটাও বিশ্বাস করি, রেভিনিউ আহরণে আমাদের যে আশঙ্কা অতীত অভিজ্ঞতার আলোকে সরকার নিজে যদি সৎ হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে যে রেভিনিউ টার্গেট এখানে আমরা ফোকাস করেছি তার চাইতে বেশি রেভিনিউ আহরণ করা সম্ভব। তবে তিনটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, আয়কর দিয়ে থাকেন, তারা তিনটা ট্যাক্স দেন। একটা হচ্ছে সরকারি ট্রেজারিতে জমা হয়, আরেকটা কিছু অসৎ লোকের পকেটে যায় যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, আর আরেকটা চাঁদাবাজদের পকেটে যায়। এরকম যারা আয় করেন তাদেরকে যদি নিশ্চয়তা দেওয়া হয় ট্যাক্স শুধু একটাই হবে, দ্বিতীয়টা আর তৃতীয়টা থাকবে না, তাহলে আমি বিশ্বাস করি স্বপ্রণোদিত হয়ে এই সমস্ত ব্যবসায়ীরা আরও বেশি ট্যাক্স দিতে তারা আগ্রহী হবে। সেই সাথে এই ব্যবসায়ীরা যখন দেখবেন যে তাদের ব্যবসা যদি কখনো ঝুঁকিতে পড়ে, তখন সরকার এবং দেশ এসে তাদের পাশে দাঁড়ায়। এই আস্থা যদি তাদের মধ্যে তৈরি হয় যে ট্যাক্স শুধু ওয়ান ওয়ে টানেল নয়, এটা টু ওয়ে টানেল, আমি দিব আর বিপদে পড়লেও আমি পাবো, সেই রকম আস্থার পরিবেশ যদি সৃষ্টি করা যায়, সকল দেশের ব্যবসায়ীরা, উন্নত দেশের ব্যবসায়ীরা যেভাবে এই ট্যাক্স দিয়ে থাকেন, আমাদের ব্যবসায়ীরাও সেটা দিবেন বলে আমি বিশ্বাস করি। তাদের যাদের সাথেই কথা হয়েছে তারা বলেছে যে আপনারা কাট মোশন করে ওই দুইটা ছাঁটাই করে দেন, 2 নম্বর আর 3 নম্বর, দেখবেন আমরা ট্যাক্স দেই কিনা। ব্যবসায়ীদের মধ্যে সকলের উদ্দেশ্য সমান নয়, এর মধ্যে বেশিরভাগ ব্যবসায়ী সৎ, তারা সততার সাথে বাঁচতে চান, কিন্তু তাদেরকে বাধ্য করা হয় অসৎ হতে। আর কিছু আছে মজ্জাগতভাবে অসৎ, ওরা সব সময় সব জায়গায় লুণ্ঠন এবং ডাকাতির মানসিকতা নিয়েই তারা থাকে। এদের সংখ্যা বেশি নয়, তাদের নামের তালিকাও দীর্ঘ নয়, কিন্তু এই 5-7 জনের হাতেই গত 15টা বছর দেশ লুণ্ঠিত হয়েছে। আমরা বিস্মিত, এদেরকে আমরা সবাই চিনি, কিন্তু তাদের সাথে আমরা কেউ কেউ আবার গোলাগুলিও করি। আজকে বাজেট ঘাটতি খুব বেশি নয়, আমরা সবাই বলছি আমাদের 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। এ টাকা আমাদের, এ টাকা জনগণের। এই টাকা ডাকাতি, চুরি করে, লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপ্রিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। আর এই বিষয়টা যদি উপেক্ষা করা হয়, তাহলে আগামীতে এর চাইতে বড় ডাকাত তৈরি হবে, এবং এরা ধরে নেবে যে এই নিয়ে মিডিয়ায়, সংসদে একটু চিল্লাচিল্লি হবে, কথাবার্তা হবে, তারপরে সব মালিশ, আর কিছুই থাকবে না। এখানে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখতে চাই। এর জন্য সংশ্লিষ্ট দেশসমূহের সাথে MOU চুক্তি যা করতে হয়, আইনগত সকল পথ খুলেই আগাতে হবে, কিন্তু এই গতিটা যেন হরিণের গতি হয়, কচ্ছপের গতি না হয়। কারণ এই সম্পদ যত তাড়াতাড়ি ফিরে আসবে, রাষ্ট্র তত বেশি উপকৃত হবে, আমাদের বঞ্চনা দূর হবে। এই ব্যাপারে বিরোধী দল হিসাবে আমরা যাদের সাথে বসেছি, বিদেশের যে সমস্ত ডেস্টিনেশনে আমাদের এই টাকাগুলো গিয়েছে, আমরা তাদের সাথে পরিষ্কার কথা বলেছি, এই টাকা আমাদের, আপনারা ফিরিয়ে দিতে সাহায্য করুন। আমাদের সরকার যদি উদ্যোগ নেয়, তাদেরকে আপনারা সহযোগিতা করুন।
বিরোধী দল হিসাবে আরও যদি কিছু করার আমাদের থাকে বলবেন, সেটাও আমরা করব। আমরা দেশকে ভালোবাসি। সরকারি দল বিরোধী দল বড় কথা নয়। এখান থেকে অনেকেই বলেছেন যে আপনারা এত সমালোচনা করেন, একদিন তো আপনারা সাইড বদল করে এখানেও আসতে পারেন। আল্লাহ ভালো জানেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ ভালো জানেন ক্ষমতার পালা বদল কখন হবে, কারে দিয়ে হবে, কিভাবে হবে, তবে হবে, এটাই কথা।